ওয়ানপ্লাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট কাণ্ড নিয়ে যখন কন্টেন্ট বানাইলাম অনেকে বলছেন ভাই হইছে কাম, আর জীবনেও ওয়ানপ্লাস এটিসির রিভিউ ইউনিট দিবে না। অন্য পার্টি বলতেছিল হইছে এটিসির নিজেরই দরকার নাই আর জীবনে ওয়ানপ্লাসের রিভিউ করা। আসলে ভাই উভয় পক্ষের ধারণাই ভুল। ওয়ানপ্লাস রিভিউ ইউনিট পাঠাইছে লেটেস্টার অ্যান্ড জানাইছে নো হার্ড ফিলিংস অ্যাবাউট দ্যাট, অ্যান্ড পাশাপাশি ওরা বলছে যে ডিসপ্লে রিপ্লেসমেন্টের ব্যাপার নিয়ে ওরা আসলে একটা জিনিস চেষ্টা করতেছে। বাট আমাদের কথা হচ্ছে ভাই আমরা কথায় আর বিশ্বাসী না, আমরা অ্যাকশনে বা কাজে বিশ্বাসী। সো রেজাল্ট পাইলে কথা হবে, ওই আলাপ এই পর্যন্তই থাকুক। আর দ্বিতীয় পক্ষকে বলতে চাই ভাই রিভিউ অফ করে দিলাম ঠিক আছে, বাট মানুষের কেনা তো বন্ধ হচ্ছে না। স্পেশালি যখন ইন্ডিয়ার থেকে কম দামে কনভার্টেড প্রাইস অনুযায়ী বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, তখন তো মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে অ্যান্ড আমাদের রাডারের বাইরে এটাকে রাখার কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে অনেস্ট রিভিউ উপস্থিত না থাকলে সেই জায়গাটা দখল করে তোতা পাখিরা। সো রিভিউ থাকা জরুরি, স্পেশালি এমন ডিভাইস যখন এমন দামে পাওয়া যায় তখন তো মানুষ লাফায়া এক্সাইটেড হয়ে কিনতে যায়। সো রিভিউ দেখে জেনে বুঝে কিনলে সবার জন্যই ভালো। তাই শুরু করতে গিয়ে আমরা ওয়ানপ্লাস নর্ড CE4 লাইট ফোনটা স্পেক দেখতে যাই। অ্যান্ড এই ফোনটার 8/256GB ভ্যারিয়েন্ট অফিসিয়ালি লঞ্চ হয়েছে 28,000 টাকায়। অফিসিয়াল মার্কেটে এটা বেশ অ্যাগ্রেসিভ বলতে হয়। স্ন্যাপড্রাগন 695, 8/256GB র্যাম রম, ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, ডুয়েল স্টেরিও স্পিকার্স, IP54 রেটিং, 5500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং, এইসব দেখে খুব গুড ডিলই লাগবে কিনতে গেলে। বাট বাস্তবে কতখানি পাচ্ছি, কি কি সমস্যা, সেগুলো জানাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। চলেন শুরু করি আনবক্সিং দিয়ে। OnePlus Nord CE4 Lite ফোনটার বক্সে পাচ্ছেন একটা ক্লিয়ার কেস, একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার উইথ OnePlus সিগনেচার রেড কেবল, অ্যান্ড এই জিনিসটা কিন্তু ইউরোপিয়ান ইউনিটগুলোতে দেয় না। দুইটা কালারে ফোনটা আছে, আমাদেরটা একটু কঠিন ব্লুই বলা যায়, আর একটা হচ্ছে ভদ্র কালার সিলভার। প্লাস্টিক বডি, সাইড ফ্রেম ফ্ল্যাট, রাউন্ডেড কর্নার্স, এইসব মিলে হাতে নিতে ভালোই লাগে, স্পেশাল যদিও লাগে না। 191 গ্রাম ভর, ডিস্ট্রিবিউশনটা ভালো, হাতে নিতে কষ্ট হয় না। পিছনে গ্লাসের মতো একটা ফিনিশিং দিছে, বাট ম্যাটেরিয়ালটা কিন্তু প্লাস্টিকই। হাইব্রিড সিম কার্ড ট্রে আছে, 3.5mm হেডফোন জ্যাকপোর্ট আছে। কিন্তু এখানে ঝামেলা একটাই, কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় নাই। অনেক বড় বড় ফিচারের তুলনায় কিন্তু এইটা বেশি প্যারা। অন্যদিকে গুগল করলে দেখবেন 5110 মানে 5110 mAh এর ব্যাটারি দেয়া বলবে এই ফোনে। তবে ওয়ানপ্লাস বাংলাদেশ কনফার্ম করেছে সেটা ইউরোপ ভ্যারিয়েন্টের জন্য, বাংলাদেশে যেটা এটায় 5500 mAh এর ব্যাটারি দেয়া, যার কারণে এই ফোনটা থেকে আসলেই অ্যাবসার্ডলি লং ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। মোবাইল ডাটা আর ওয়াইফাই কম্বিনেশনে একদম সাধারণ ইউসেজে বা মিডিয়াম টাইপের ইউসেজে 7 ঘন্টা SOT দিচ্ছিল 2 দিনের মতো, যেটা ব্যাটারি ব্যাকআপে পৌঁছে যাবে। অ্যান্ড 120 হার্জে সেট করে চালাইলে এটা আধা ঘন্টা কমতে পারে SOTটা আর কি। অন্যদিকে বক্সের 80 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগে সর্বোচ্চ। তবে 80 ওয়াটে চার্জ দিলে কিন্তু ব্যাপক গরম হয় ফোনখানা, আগে জানায় রাখলাম। এছাড়া 5 ওয়াটের রিভার্স চার্জিং আছে, উদ্ধারকারী জাহাজ রুস্তম হিসেবে অন্য কোনো ফোনকে যদি জুস দিয়ে জীবন বাঁচাইতে হয় আর কি। আমরা ওভারনাইট ড্রেনিং চেক করেছিলাম, কারণ বর্তমান ফোনগুলোতে এই সমস্যাটা প্রকট ধারণ করছে, বাট এইটাই ওভারনাইট ড্রেনিংটা, ডিসচার্জটা একদম রেগুলার পাইছি, মানে অতিরিক্ত ব্যাটারি ড্রেন হয়ে যায় না, ওইটা ফাইন আছে। এছাড়া আমরা নেটওয়ার্ক কোয়ালিটি অ্যান্ড কল কোয়ালিটি বা নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু আছে কিনা চেক করছি, তেমন কিছু পাই নাই। বাট এই ফোনটা কিন্তু গুগল ডায়ালার দেয়া, এই জিনিসটা আপনাদের জানিয়ে রাখলাম, অনেকেই জানতে চান। এবার আসি ক্যামেরাতে। পিছনে দুইটা সেন্সর দেখতেছেন, অ্যান্ড এই বছর সনির লাইট LYT 600 সেন্সরটা নিয়ে এত মাতামাতি চলতেছে, প্রত্যেকটা ব্র্যান্ড গণহারে ব্যবহার করতেছে। অ্যান্ড বিবিকি ইলেকট্রনিক্স মানে ওয়ানপ্লাসের মাদার ব্র্যান্ডের কাছে মনে হয় এতগুলো স্টক হয়ে গেছে। সো এইটাতেও তারা প্রাইমারি ক্যামেরায় লাইট 600 সেন্সর ইউজ করছে, আর একটা সেকেন্ডারি ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল। এখন প্রাইমারি ক্যামেরার কোয়ালিটিতে আসলে ভাই দিনের বেলায় এই ক্যামেরাটা থেকে অনেক ভাইব্রেন্ট, গুড লুকিং, ওয়েল ডিটেলড আউটপুট পাবেন। তবে সবুজ বা নীল কালারের কিছু পেলে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় ক্যামেরাটা, মানে কালারটা পপ করায় বেশি, এই জন্য ওভার প্রসেস লাগতে পারে ছবিকে, যদিও সেই ছবিগুলোকে মানুষজন এখন সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলে ডাকে। তবে ডাইনামিক রেঞ্জে আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে বলবো। মাঝে মাঝে শ্যাডো অ্যান্ড হাইলাইট এরিয়া ব্যালেন্সটা হারায় ফেলে কিছুটা, আর মাঝে মাঝে কিন্তু ছবি একটু ওভার শার্পনিংও করে। এমনি ভালো কোয়ালিটির গুড লুকিং পিকচার্স পাবেন এতখানি ছবি দেখে বলা যাচ্ছে। অন্যদিকে ফোনটার পোর্ট্রেট মোডের পারফরমেন্সও ভালো পেয়েছি। আমার প্রিয় 2x পোর্ট্রেট মোডের অপশনটাও আছে। এজ ডিটেকশন ঠিকঠাক রাখে, ব্যাকগ্রাউন্ড ব্লারটাও ন্যাচারাল রাখার ট্রাই করে, বাট স্টিল ফেসটা কিন্তু একটু স্মুথ করে ফেলে, একটু ব্রাইট করে ফেলে, একটু জলজলা আর কি। সেম জিনিসটা আমরা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার বেলাতেও পেয়েছি, এখানেও আপনাকে একটু সুন্দর বানানোর চেষ্টা করবে। তবে ডে লাইটের ডিটেলস অ্যান্ড শার্পনেস ভালোর দিকেই দিবে। এখন লাইটিয়া লাইট 600 সেন্সরটার সাইজ কিন্তু প্রায় 1/2 ইঞ্চি,
এটা কিন্তু বড় ভাইবেন না, এটা ছোটই। তাই স্বাভাবিকভাবেই লো লাইটে ফোনটার ক্যামেরা পারফরমেন্স কিছুটা ডিগ্রেড করে, ডিটেলসের পরিমাণ কমে আসে, মাঝে মাঝে ছবিতে লেন্স ফ্লেয়ারেরও দেখা পাবেন আপনি। ওআইএস থাকায় বাজেট ফোনের যে ব্লারি ছবির ইস্যু সেটার পরিমাণ এখানে একটু কম। আর ভিডিওর বেলায় 1080p 30fps অপশন পাবেন সামনে পিছনে হাইয়েস্ট। শুনে কেমন লাগতেছে বলেন আগে? স্টেবিলাইজেশন অ্যান্ড কোয়ালিটি, কেমন কোয়ালিটি ভিডিওর সেটা আপনারাই দেখে নেন। অ্যান্ড এই ফোনটায় ওয়ানপ্লাসের দরকার ছিল একটা নতুন প্রসেসর ব্যবহার করা। সেই 2022 সাল থেকে নর্ড ক্যাটাগরির যেই সিই লাইট এই ট্যাগটা আছে, এটার সাথে তারা স্ন্যাপড্রাগন 695 চিপসেট ব্যবহার করতেছে। অ্যান্ড এই বছর CE4 লাইটে এসেও যখন দেখলাম যে স্ন্যাপড্রাগন 695 দিছে, তখন একটু আশাহত হওয়ারই কথা। অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 6 Gen 1 ব্যবহার করা উচিত ছিল ফোনটায়, অথবা 695 এর একটা নতুন ফুফাতো ভাই আসছে যে 6S Gen 3, ওইটা কিন্তু ব্যবহার করা যেত এই ফোনটায়। তবে বর্তমান বাজার, কম্পিটিশন, এইসব দেখে ওভারঅল পারফরমেন্স বিবেচনা করলে এই বাজেটে 695 একেবারে যে খারাপ ব্যাপারটা কিন্তু তা না। এখানে এসে আমরা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর খুঁজে পাইছি, সেটা হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান রিভিউ দেখেন এই ফোনের, ওরা 695 একদম ধুয়ে ফেলছে। কেন দিছে? কারণ ওদের মার্কেট অনুযায়ী ওদের যেই এই প্রাইস রেঞ্জে এত অপশন, সেই কারণে 695 খুবই ছোট দেখাচ্ছে, খুবই বাজে দেখাচ্ছে। বাট বাংলাদেশের মার্কেট, অফিসিয়াল ফোনের মার্কেট যদি আপনি একটু দেখেন, একটু যদি কম্পিটিশন দেখেন, যদি 30,000 টাকার নিচে আপনার কাছে অফিসিয়াল চয়েস কি আছে সেগুলো যদি দেখতে যান, তখন দেখবেন ভাই 695 চলে। সেম ব্যাপারটা কিন্তু 5G নিয়েও। 5G চিপসেটের ব্যাপারে ইন্ডিয়া সুপার সিরিয়াস, 5G থাকতেই হবে, কোন ব্যান্ডউইথ দিছে, কি ব্যান্ড আছে, কয়টা আছে, সেগুলো নিয়ে ওরা অনেক বেশি ফোকাসড। বাট বাংলাদেশে 5G তো নাই, এই জন্য আমরা বলি ভাই 5G না দিলেই ভালো, র্যাম রম একটু বাড়ায় দিই। এখন রিয়েল ওয়ার্ল্ডের কথায় ফিরে আসলে এই ফোনটা ডে টু ডে লাইফে ভালোই পারফর্ম করেছে। অ্যান্ড্রয়েড 14 উপর অক্সিজেন ওএস 14 রান করতেছে, চিরচেনা অক্সিজেন ওএস উইথ মাইনর প্রি ইনস্টলড অ্যাপস লাইক নেটফ্লিক্স, বিজয় কিবোর্ড ইত্যাদি। আমরা এই ফোনের গেমিং নিয়ে না এক ফোঁটাও চিন্তা করি নাই। আমাদের চিন্তা হচ্ছে ফোন ল্যাগি কিনা সেটা, কতখানি স্ন্যাপি থাকবে রেগুলার ইউসেজে, সেটাই মূল কথা। প্রথমত অটোমেটিক রিফ্রেশ রেট চেঞ্জের একটা মোড আছে, 60 হার্জ বা 120 হার্জ ফোন নিজের মতো করে নিবে। আরেকটা হচ্ছে ডিফল্ট 60 অ্যান্ড ফিক্সড 120 হার্জ। আমাদের টেস্টিং এই ফোনটাকে যখন অটোমেটিক মোডে রাখতেছিলাম, তখন ও ম্যাক্সিমাম টাইমে চপি ফিল দিতেছিল, কারণ ও 60তেই রাখতেছিল রিফ্রেশ রেট। যখন ফিক্সড 120 হার্জে দিয়ে দিলাম, তখন কিন্তু একদম ফ্লুয়েন্ট ভাবটা চলে আসছে, স্মুথ লাগতেছে। এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট চলনসই বলবো, অ্যাপ ধরে রাখতে পারে মোটামুটি, আবার স্পেশাল কিছু না যেটার জন্য প্রশংসা করতে হবে। 256 GB স্টোরেজ দিচ্ছে, এটা অবশ্যই জোস ব্যাপার। অনেকে UFS 2.2 স্টোরেজ দেখে কথা তুলতে পারেন, তবে মার্কেট স্ট্যান্ডার্ড কিন্তু এই প্রাইসে অফিসিয়াল ফোনের ক্ষেত্রে এইটাই। আর যেহেতু নট সিরিজের ফোন, 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 3 বছর সিকিউরিটি আপডেট পাবে, মানে এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 আছে, 16 পর্যন্ত পাবে, অ্যান্ড 1 বছরের এক্সট্রা সিকিউরিটি আপডেট পাবে। তবে আমি যা ফিল করেছি, OnePlus জিনিসটার পরিচিতি, এত সুনাম, এত পাবলিসিটি, একটা কারণ সেটা হচ্ছে যে ওদের যেই ফ্লুইড লাইক এক্সপিরিয়েন্স, স্মুথনেস, যেই হচ্ছে সুন্দর UI এক্সপিরিয়েন্সটা, মানে ল্যাগ ট্যাগ করে না সোজা বাংলায় বলতে গেলে, সেই কারণে ওরা পপুলার হয়েছে। বাট সেই মজাটা কিন্তু আপনি ওদের এই নট সিরিজের ফোনগুলোতে খুব একটা পাবেন না। এই CE4 লাইটটার কথা বললে আপনি একটু চপি ভাব পাবেন ইউআইতে, রেগুলার যখন ইউজ করতে থাকবেন ফোনটা। অ্যাপ ওপেনিং ক্লোজিং এর ক্ষেত্রে একটু ল্যাগ দেখা পাবেন মাঝে মধ্যে, একটু স্টার্টার করতেছে, এইসব জিনিস কিন্তু এই ফোনে বিদ্যমান আছে। বাট হ্যাঁ, অফিসিয়াল প্রাইস রেঞ্জে যা পারফরমেন্স দিতেছে মার্কেট অনুযায়ী ওকে। অ্যান্ড সবশেষে আসা যাক মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিকে, সেটা হচ্ছে ডিসপ্লে। OnePlus-এর ফোন, অ্যামোলেড ডিসপ্লে, মানুষ সমান দিয়ে লিখে দিবে গ্রিন লাইন। এইটার বাস্তবতা হচ্ছে এতক্ষণ ধরে ফোনে যা ভালো বললাম সবকিছুই একদম নিমিষে বিলীন হয়ে যাবে যদি গ্রিন লাইনটা পড়ে যায়। কোনো মানেই থাকে না সেই সবের যদি গ্রিন লাইন পড়ে যায়। আবার অন্যদিকে এইটাও অস্বীকার করার উপায় নাই যে ওদের নট সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইনের রেকর্ড খুবই কম। আর যেহেতু অফিসিয়াল ফোন, সেহেতু 1 বছরের ওয়ারেন্টিও আছে। এই সময়ের মধ্যে ভার্টিক্যাল লাইন চলে আসলে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে দিবে OnePlus নিজেরাই, যেহেতু বেচতেছে। এখন জনতার পক্ষ থেকে এই কথাটা বলতেই হয় যে 1 বছর পরে গিয়ে যদি গ্রিন লাইন পড়ে, তখন সেই দায়টা কে নিবে? কারণ ম্যাক্সিমাম ফোনগুলোতে এখন এসে দেখা যাচ্ছে যে 1-1.5 বছর বয়স হলে তখন যা গ্রিন লাইন পড়ে যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু প্রবলেমেটিক। ফোনের ওয়ারেন্টির ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য পার্টসের ক্ষেত্রে 1 বছর থাকুক ওয়ারেন্টি, দ্যাটস ফাইন। বাট ডিসপ্লের ক্ষেত্রে, ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে তখন 2 থেকে 3 বছরের একটা যদি যে ফ্রি ওয়ান টাইম ডিসপ্লে রিপ্লেসমেন্টের যদি একটা ব্যাপার স্যাপার থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা ঠিকঠাক থাকতো। টিভির ক্ষেত্রে যেমন প্যানেলের ওয়ারেন্টি একটা সময়ের হয়, বাকি পার্টসের ক্ষেত্রে আরেকটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে। ফ্রিজের ক্ষেত্রেও যেমন দেখবেন কম্প্রেসরের ওয়ারেন্টি থাকে একটা পিরিয়ডের, বাকি সব পার্টসের ক্ষেত্রে আরেকটা পিরিয়ড দিয়ে দেয় কোম্পানি। সেরকমভাবে ফোনের ক্ষেত্রেও যদি ডিসপ্লের ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে যদি একটা আলাদা ওয়ারেন্টি পিরিয়ড করা যায়, সেটা কিন্তু মোস্ট ডেফিনেটলি একটা ডিমান্ডিং জিনিস হইতো, খুব কাজে লাগতো। অ্যান্ড ভাই অনেস্টলি বলি,
মানে ফোন মানুষ কেন কিনবে? এটা কেনার কারণ দেন, কারণ তো দিতে হবে মানুষকে কেনার জন্য, যখন নামটা হবে OnePlus। এখন ডিসপ্লে টেকনিক্যাল কথাবার্তা বললে একটা 6.67 ইঞ্চের 120 হার্জ 1080p প্লাস রেজুলেশনে স্যামসাং মেড E4 অ্যামোলেড প্যানেল ব্যবহার করছে OnePlus এইটাতে। তবে ডিসপ্লে প্রোটেকশন কি দিছে সেই ব্যাপারে তথ্য জানাইতে পারে নাই বা আমরা খুঁজেও পাই নাই, সো প্রোটেক্টর একটা ইউজ করার আমার পরামর্শ রইল। এমনিতে ডিসপ্লেটা চমৎকার, খুবই সুন্দর কালার, দাম অনুযায়ী পয়সা উসুল টাইপ। কন্টেন্ট কনজাম্পশনের দিক থেকে ডিসপ্লেটার কালার, ভিউইং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট সব কিছু ভালো ছিল, অ্যাজ ইট শুড বি। কোনো এক্সট্রা টিন্ট বা ম্যাসিভ ব্ল্যাক ক্রাশের ইস্যু আমি দেখি নাই। স্টেরিও স্পিকার দুইটাও ভালো আউটপুট দিয়েছে, সাউন্ড ক্লিয়ার অ্যান্ড লাউড ছিল। তবে যখন ওই যে আপওয়ার্ড যাবেন মানে 300% দিয়ে রাখবেন তখন হালকা ডিস্টর্ট করবে স্বাভাবিকভাবে। ডিসপ্লে এক্সপিরিয়েন্স নিয়ে কেউ সমস্যায় পড়বেন না, তবে কিছু জিনিস মাথায় রাখা ভালো, যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা একটু বেশি নিচে হয়ে গেছে, এটা একটু প্যারা। এই ডিসপ্লেতে আবার সর্বোচ্চ 1080p 60 fps এর প্লেব্যাক হবে, এর উপরে কিছু অপশন নাই ইউটিউবেও। এখন সবকিছু যদি সামারি টানি তাহলে ছাই দিয়ে ধরেও এইটাকে বেশ ভালো ফোন হিসেবে পেয়েছি। যদি অফিসিয়াল 30,000 টাকার নিচে অফিসিয়াল ফোন হিসেবে কেনার একটা লিস্ট চান তাহলেও কিন্তু এটাকে বেশ ভালো একটা ডিল বলতেই হবে আপনার। বাট এই সকল প্রশংসা বিলীন হয়ে যাচ্ছে যখন গ্রিন লাইনের রিস্কটা চলে আসতেছে। এই পরিমাণ রিস্ক নিয়ে তো মানুষ ফোন কিনতে চায় না, যে লাগলে এর থেকে মানে অন্য ব্র্যান্ড নিব, অন্য মডেল নিব, বাট গ্রিন লাইনের এই মাথা ব্যথাটা আমি এত নিতে যাচ্ছি না, কম ফিচার পাইলে পাইলাম। এইখানে ব্যাপারটা হচ্ছে ঘরের মেহমান অ্যান্ড হচ্ছে OnePlus ফোনে গ্রিন লাইন কখন চলে আসে কেউ বলতে পারে না। সো আমরা ফোনের বিস্তারিত বলেছি, প্রতিটা সেক্টরে কেমন পারফর্ম করেছে তা জানিয়েছি, কোনটা ভালো কোনটা দুর্বলতা ভিডিওতে উল্লেখ আছে। এখন টোটালি আপনাদের ব্যাপার কিনবেন নাকি কিনবেন না। এইখানে আমি শেষে একটা রিয়েলিটি চেক দিয়ে যাই। অনলাইনে দেখবেন মানুষজন বলতেছে OnePlus-এর ফোন আর জীবনেও কিনবো না। অফলাইনে শোরুমে গেলে দেখবেন OnePlus-এর ফোন ঠিকই বিক্রি হচ্ছে। এইটার পিছনের কারণ কি আপনি বসে বসে একটু ভাবেন, অ্যান্ড জানায় যান আমাদের কমেন্টে রিভিউ কি হয়েছে একের ক।